আমার বাবার দুপক্ষ ছিল। আমার বাবা যখন বিয়ে করে তখন আমার বড় মা অর্থাৎ বাবার আগের পক্ষ বড় পক্ষ সে ভারী অসুস্থ থাকায় যার কারণে বাবা আমার মাকে নিকা করলো। আর সেই ঘরে আমি একটা সন্তানই জন্মেছিলাম। আর আগের পক্ষে দুইটা মেয়ে ছিল বাবার। আমার দুইটা বোন কখনো আমি সৎভাবে দেখি না, আপনভাবে দেখি। কিন্তু ওরা দুই বোনের মধ্যে বড় আপুর নাম হচ্ছে কাজল, আর ছোট আপুর নাম হচ্ছে রেখা। কিন্তু কাজল আপু সে কখনো আমাকে ভাই বলে মেনে নেয় না। আর সে ইতিপূর্বে রাজি ছিল না যে তার বাবা দ্বিতীয় কাজ করুক। কারণ বাবা দ্বিতীয় কাজ আমার মাকে করার পরে বড় আপু সবসময় সেদিন থেকে তার বাবাকেও আর বাবা বলে ডাকে না। সেদিন থেকে সে বাবার উপরে একটু অখুশি, নারাজ। হ্যাঁ, এটা আমি যখন বড় হলাম তখন বুঝতে পারি। আজ পর্যন্ত সে তার বাবাকে বাবা বলে ডাকে না, অথচ আমিও বাবা বলে ডাকি। ছোট আপু রেখা সেও বাবা বলে ডাকে। হঠাৎ এইভাবে কাজল আপুর পড়াশোনার শেষ দিকে তার বিয়ে হয়ে যায়। আমি তার বাড়িতে যাব কি করে? সে তো আমাকে ভাই হিসাবে কখনো চোখেই দেখে না। সে আমাকে মেনেই নিতে চায় না, অথচ আমি তাকে আপন আপন করি। একই বাবার জন্ম, মা দুইটা হতে পারে, এটা পরিস্থিতির শিকার। কারণ আমার বড় মা অসুস্থ থাকার কারণেই তো বাবা আমার মাকে নিকা করে। আর যার কারণেই তারও তো চলতে হবে। কিন্তু বড় আপু এটা কোনোদিনও মেনে নিল না। কাজল আপু সে কখনো এটা আজ পর্যন্ত মেনে নিল না। আর আমাকে তো কখনোই ভাই হিসাবে গণ্যই করে না। কিন্তু রেখা আপু সে খুব ভালো মানুষ। সবসময় সে আমাকে নিজের ভাই চোখেই দেখতো। যে কোনো কিছু হলে আমার সাথে শেয়ার করতো। বড় আপুর বিয়ে হয়ে যাওয়ার পরে কত ইচ্ছে করে আপুর বাড়িতে আমি বেড়াইতে যাব, কিন্তু গেলে কখনো আদর আপ্যায়ন পেতাম না। তেমন একটা কিছু আমাকে অ্যালাউ করতো না। আমি যে তার ভাই, এইদিকে তার কোনো ইয়েই ছিল না। মানে আমাকে কোনো পাত্তাই দিত না। সবসময় পর পর ভাবতো। মনের কাছে খুব কষ্ট লাগতো। তারপরে এক যায় দু যায়, যখন বড় অপুর ঘরে একটা সন্তান হলো, একটা ভাগনা হলো অর্থাৎ আমার, তার বয়স যখন 4 বছর, ঠিক ওই সময় দুলাভাই বিদেশ পাড়ি দেয়। দুলাভাই বিদেশ যাওয়ার পরে বড় আপুর বাড়ি গাড়ি, মানে সংসার যেন সব কিছু আলাদা করে দিয়ে গেছে। বড় আপুর মতো বড় আপু থাকে, কিন্তু এই বাড়ি থেকে আসা যাওয়া করার মতো তো একমাত্র আমিই তো একটা ছেলে। কারণ বাবার বড় পক্ষের মাত্র দুইটা মেয়ে। কিন্তু রেখা আপা তো আর সেখানে যেতে পারে না। সেও কলেজে পড়াশোনা করে, যুবতী হয়ে উঠছে। আর আমি রাহুল, আমিও কলেজে পড়াশোনা করি, কিন্তু ইচ্ছে করে যে আমি কাজল আপুর বাড়িতে যাব বেড়াইতে। তাকে আমি সবসময় আপন আপন করি, কিন্তু সে তো আমাকে আপন চোখে আজ পর্যন্ত দেখলো না। মনের কাছে এটা আমার খুবই কষ্টদায়ক, খুবই দুঃখজনক। তারপরে দুলাভাই যখন বিদেশ চলে গেল, হঠাৎ একদিন কাজল আপু মাকে ফোন করলো, অর্থাৎ বড় মাকে ফোন করে বলল যে মা, রাহুলকে আমাদের বাসায় একটু পাঠায় দাও, কিছু কেনাকাটা করতে হবে। ছোট একটা দেওর আছে, খুব দুষ্টু, ওকে বললেও শোনে না। আর ওকে মার্কেটে নিয়ে গেলেই ওর জন্য আলাদা বাজেট করতে হয়। ওকে কিনে কেটে এটা ওটা দিতে হয়। ওর দাবি আমি পূরণ করব, না আমি আমার সংসারের কাজ করব? এই জন্য বলতেছি, রাহুলকে একটু আমাদের বাড়িতে পাঠায় দাও, ও 1-2 দিন থেকে যাক। কি করে যে কাজলাপুর এত দয়া হলো হঠাৎ বুঝতে পারলাম না। বড় মা আমাকে বলল, রাহুল দেখ, তোর কাজল আপু বলে তোকে ভালোই বাসে না, তুই এত আক্ষেপ করে বলিস কথাটা। আমার খুব খারাপ লাগে রে, কিন্তু বোন কখনো পর হয় না। আজকে তোর কথা ভীষণ মনে পড়েছে ওর। আমাকে ফোন করে বলছে তোকে ওখানে যেতে, এবং 2-3 দিন সময় হাতে করে যেতে। ওখানে থাকা লাগবে নাকি তোর? ওর সংসারে কিছু কেনাকাটা আর কিছু কাজ পড়ে আছে। তোর দুলাভাই তো আর বাড়িতে নেই, প্রবাসে আছে। ওর একটা ছোট দেবর আছে, সে নাকি ওর কোনো কথাই শোনে না। তখন আমি বললাম, ঠিক আছে বড় মা, কাজল আপু এতদিন পরে যেহেতু আমাকে ডাক দিছে, তাহলে তো যেতেই হবে, এটা তো খুশির খবর। তারপরে আমি পরের দিন বেশ আয়োজন করে কাজল আপুর বাড়িতে চলে গেলাম।
যাওয়ার পরে কাজল আপু আমাকে বেশ আদর আপ্যায়ন করলো। মানে আগে কখনোই আমাকে এভাবে অ্যালাউ করেনি। আমি যে তার ভাই, অর্থাৎ এক বাপেরই তো জন্ম, মা হয়তো দুইটা হতে পারে, কিন্তু সে কখনোই আমাকে এটা মেনেই নেয়নি। আর সে থেকেই বাবাকেও বাবা বলে ডাকে না। বাবার মনে অনেক কষ্ট। যা হোক, কাজলাপুর মনে খুব দয়া হলো মনে হয়। তারপরে আমাকে সে কি যে ভজন সাধন, মানে ভাবনাই করা যায় না। তারপরে আমার জন্য বলতেছে, এটা কি খাবি তুই বল, এতদিন পরে আসলি। আসলে ভাই দেখ, তুই আমাদের বাড়িতে এর আগেও আসছিস, তখন একসাথে সংসার ছিল। আর তোর দুলাভাই থাকতে আসছিস, তোকে আমি বেশি কিছু করে আপ্যায়ন করতে পারিনি, মানে নিজের দোষটা সেজন্য একদম এড়ায় চললো। আমি এটা বুঝতে পারলাম। নতুন করে সে আমাকে সব কিছু ভুংভাং বুঝিয়ে ভালো সাজলো। তবুও তো কাজল আপু, সে আমাকে একটাবার হয়তো ভাই বলে ডেকেছে, বা ভাই বলে তার বাড়িতে ডেকে নিয়ে গেল বা আপ্যায়ন করতেছে, এটা আমার জন্য একটা দারুণ পাওয়া। কারণ তাকে আমি যথেষ্ট সম্মান করি, ভালোবাসি। হাজার হলো আমার এক বাপেরই তো জন্ম, সে আমার বড় আপু, তাকে তো সম্মান করতেই হবে। তারপরে বড় আপু আমাকে বলল, রাহুল, 2-3 দিন থাকতে হবে রে ভাই, চিন্তা করিস না, বাড়িতে বলে আসছিস তো? আমি বললাম যে হ্যাঁ, বড় মাকে বলছি, আব্বুকেও বলে আসছি। তা আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম আপু, কারণ আমার মনের মধ্যে খুব কষ্ট। তোমার বাড়িতে ইতিপূর্বে যাই আসছি, কখনো তুমি আমাকে ভাই বলে অ্যালাউ করনি। যা হোক, আজকে তুমি তোমার বাড়িতে আমাকে আহ্বান করাতে আমি যেন চরম খুশি হয়েছি আপু। আপু কথাটা শুনে মুচকি হেসে দিয়ে বলল, তাই নাকি রে? আরে ভাই, মানুষ সবসময় কি একরকম থাকে? দেখ না, তোর দুলাভাই তোর এই ভাগনাটা হওয়ার পরে 4 বছরের সন্তান দেখিয়ে যে প্রবাসে গেছে, তার যাওয়া আজ একটা বছর হয়ে আসলো। সংসারের খুঁটিনাটি এটা ওটা, ওদের যদি কোনো কিছু কিনতে দিই, ওরা অর্ধেক টাকার হিসাব দেয় না। এই জন্য ভাবলাম যে তোকে ডেকে নিয়ে এসে এটা ওটা কেনাকাটা করব। সংসারে অনেক কাজ পড়ে গেছে, তাছাড়া আমার একা আলাদা বাড়ি, কে দেখবে এগুলা? তাই চিন্তা করলাম যে তোকে ডেকে 2-3 দিন রেখে সব কাজ সেরে নেব। আমি বললাম, ঠিক আছে আপু, চিন্তা করো না, 3 দিনের জায়গায় যদি 5 দিনও লাগে, আমি তোমার বাড়িতে থেকে তোমাকে একটু আমি সহযোগিতা করতে চাই। তুমি চিন্তা করো না, বলো আমাকে কি করতে হবে আপু। তখন আপু বলল, শোন, আপাতত আজকে আর কিছু করতে হবে না। আজকে তোর ভাগনাটারে নিয়ে একটু এদিক সেদিক ঘুরে ফিরে করে আয়। আমার হাতে আপু 500 টাকার একটা নোট ধরিয়ে দিল, আর বলল, তোর যা মন চায় কিনে খাস, আর একটু ঘুরে ঘাড়া বেড়ায় আয়। তোর ভাগ্নেটারে নিয়ে কেউ কখনো বেড়াইতে যায় না। সেই কবে নাগাদ ওর বাবা বিদেশ চলে গেছে, ওর কাকারা তো ওদের একটু আদর করে না, ভালোবাসে না। আলাদা বাড়ি বলে কথা, কেউ খোঁজই নিতে চায় না। নিজের প্রয়োজনে যদি কাউকে ডাকি, হয়তো আসে, নাইলে আসে না। ব্যাস, আমি আমারটা, আমি মেয়ে ছেলে মানুষ, সংসারের জন্য আর কতটা করব বল। তারপরে আপুকে আমি বললাম, আপু চিন্তা করো না, আমার কাজল আপু, সে দেখতে শুনতে ভারী বিদায় উঁচু লম্বা, বেশ মোটা সোটা, দারুণ দেখতে, সুন্দরী, তবে শ্যামলা বর্ণের। আপুর চেহারা গঠন প্রণালী আগে পরের থেকেই, আর তার মুখের আকৃতিটা যেন একটু রাগান্বিত। আমি ছোট মানুষ তো, তার অনেক জুনিয়র, ছোট ভাই, মানে তাকে দেখলে আগে পরের থেকেই আমি 7 ঘাটের পানি একসাথে খাই, খুব ভয় পেতাম। আর আপুকে এখনো আমি খুব রেসপেক্ট করি, খুব সম্মান করি। আপুর একটা কথা আমি অমান্য করতে পারি কি তাই? আমি বেশ ভাগনার হাত ধরে বাইরে এদিক সেদিক একটু ঘোরাফেরা, বিকেলে ঘোরাফেরা করে যাক দিনটা পার করে দিলাম। রাত হলো, খাওয়া দাওয়া সেরে আমাকে আপু আলাদা আলাদা একটা রুমে ঘুমাইতে দিল। তারপরে সে রুমে টিভি ছিল না, বড় আপুর রুমে টেলিভিশন ছিল। বড় আপু বলল, রাহুল, যদি ঘুম না ধরে তাহলে আস, এই রুমে এসে বস, সোফাতে বসে একটু টেলিভিশন দেখ, একটু সময় চলে যাবে। আর তোর ভাগনাটা ঘুমাইছে, আয়, কথায় কথায় একটু সময় কাটবে। আমি আপুর পাশে এসে বসে পড়লাম। আপুর সাথে এ কথা সে কথা, নানান কথায় এক পর্যায়ে অনেক রাত হয়ে গেল, প্রায় রাত 12টা বেজে গেছে। আমার হাম আসছিল বারবার গালে। তারপরে আপুকে আমি বললাম, বড় আপু,
রাত তো বেশ হলো, আর অনেকদিন পরে তোমার সাথে প্রাণ ঢেলে কথা বলতে পেরে আমার বড্ড ভালো লাগতেছে। আপু জানো, ছোটবেলায় মাকে হারিয়েছি। সে 4-5 বছর বয়সে মা আমাকে রেখে মারা গেল। আমি বড় মার হাতেই নিজের সন্তানের মতোই আদর যত্ন নিয়েই এত বড় হয়েছি। কিন্তু আপু, একটা কথা কি জানো, তোমাকে কখনো আমি সৎ বোন বলে ভাবিনি। আমি আপন মায়ের পেটের বোন বলে জানি। কিন্তু তুমি আমাকে আগে পরের থেকে যে দেখতে পারো না, এটা আমি বেশ ভালো করে জানি। আমার যখন বুদ্ধি হলো তখন থেকে আমি বেশ বুঝতে পারি। আপু মুচকি হেসে দিয়ে বলল, এসব কথা ভুলে যা তো। রাগ তো রাহুল, এসব কথা। দিন বদলে গেছে, মানুষের পরিবর্তন। আজ আছে তো কাল নেই রে, দুনিয়াটা দুদিনের। কি এসব ভেবে লাভ কি? ছাড় এসব কথা। দেখ না ভাই, তোর দোলা ভাই আজ একটা বছর প্রবাসে গেল। আমি যে কি কষ্টের মধ্যে আছি, তুই ছোট ভাই, তোকে কি করে যে বলি। তুই কাউকে কিছু বলবি না তো? আমি বললাম, না না, কি কাকে বলবো? কি এমন কথা আপু, বলে ফেলো তো। তখন কাজল আপু বলল, রাহুল, সত্যি করে আমার দিকে তাকিয়ে বল, কোনোদিন কাউকে কিছু বলবি না তো? প্রমিস কর। আমি যেন একটু ভয় পেলাম আপুর কথায়। কেমন যেন আমার মধ্যে একটা টেনশন কাজ করছে, যে আপু আবার কি এমন নিষেধ করবে। তারপরে বললাম, ঠিক আছে আপু, আমি কোনোদিনও কাউকে বলবো না। তুমি আমার সিনিয়র, আমার বড় আপু। তুমি ছোট ভাইকে একটা আদেশ করলে তোমার কথা কি আমি না রেখে পারি? বলো আপু, কি এমন কথা? বলতেছে, দেখ ভাই, আসলে আমি তোকে কি বলবো, আমি ভীষণ কষ্টের মধ্যে থাকি। তো দুলাভাই সে 4 দিন 5 দিন পর একদিন ফোন করে। শুনেছি স্বামীরা প্রবাসে গেলে প্রতিনিয়ত স্বামী সন্তানাদি এদের সাথে, বউ সন্তানাদি এদের সাথে ফোন করে যোগাযোগ করে কথা বলে। তো দুলাভাই অতটা আগ্রহ নেই জানিস। মানুষ প্রবাসে গেলে এতটা পরিবর্তন হয়ে যায়। টাকা পয়সা ঠিকই সে ইনকাম করতেছে, মাসে মাসে আমার অ্যাকাউন্টে বেশ টাকা লাগিয়ে দেয়। কিন্তু তার সাথে সবসময় আমার যোগাযোগ করতে ইচ্ছে করে। তাছাড়া আমি অনেক কষ্টের মধ্যে আছি রে। তো দুলাভাইটা আজ একটা বছর যাওয়া হয়ে গেল। তুই বুঝিস না, এখন তো তুই কলেজে পড়াশোনা করিস। আমি বললাম, না আপু, আমি ঠিক এখনো তোমার কথা বুঝতে পারিনি। হ্যাঁ, দুলাভাই তো প্রবাসে গেছেই, তাতে কি হয়েছে? মানুষের স্বামীরা কি বিদেশ যায় না? তুমিও আল্লাহ আল্লাহ করো, সে বিদেশ থেকে ফিরে আসলে দেখবা সব ঠিক হয়ে যাবে। তোমার সুখের জন্যই তো সে প্রবাসে গেছে। আপু আমাকে ধমক দিয়ে বলো, তোর গাধা, তুই তো আমার কোনো কথাই বুঝলি না। তুই এখনো ছোট আছিস রে, তোর বুদ্ধি হয় নাই, কথা বোঝার মতো তোর বয়স হয় নাই। আমি হেসে দিয়ে বললাম, না আপু, আসলে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। তুমি আমার বড় আপু তো, তাই। আসলে কি বলতে চাইছো আমি এখনো বুঝতে পারিনি, একটু ক্লিয়ার করে বলো তো আপু। তখন কাজল আপু বলল, আরে গাধা, তোকে আমি এটা বলছি নাকি? তোকে বলছি যে আমি তো দুলাভাইরে ছাড়া ভীষণ কষ্টে আছি। তাছাড়া আমার সংসারের যখন যেটা প্রয়োজন হয়, আমি মেয়ে ছেলে মানুষ মার্কেটে যেয়ে এগুলো কেনা আমার জন্য একদম অসাধ্যকর ব্যাপার। আমার একটা ছোট দেবর খুব দুষ্টু, তাকে একটা কথা বললে একদমই শোনে না। তুই এখন থেকে যখনই তোকে ডাকবো, তুই সাথে সাথে আমার এখানে চলে আসবি। আর 2 দিন সময় হাতে করে আসবি ভাই, আমার এখানে থাকবি। এখান থেকেও তো 2-1 দিন কলেজ করলে পারিস। তোর বড় আপু কি তোর উপরে এতটাই অবিচার করেছে, তুই কি আমার উপর রাগ করেছিস? আমি বললাম, না না আপু, আমি কখনোই তোমার উপরে রাগ অভিমান কিচ্ছু করিনি। আমি একদম ঠিক আছি। তুমি এখন থেকে আমাকে যা বলবে আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। বলো আমাকে কি করতে হবে। এই বললাম। তখন আপু বলল, তোকে আমি কি বুঝাবো, শোন, আমার পিঠটা একটু চেপে দিত, ভীষণ পিঠটা ব্যথা করছে। এই বলে আপু সোফার উপরে যেন এলিয়ে একটু কাত হলো। আমাকে বলছে আমার পিঠের এদিকে ওদিকে কেমন যেন খুব ব্যথা ব্যথা করছে, আমার আবার একটু বাত আছে তো। আমি বললাম, ঠিক আছে আপু, ব্যাপার না, ভাই বোনের ব্যাপার, আমি অতটা কিছু মনে করিনি। যা হোক, একটু মাসাজ করতেই আপু বলল, এখানে না ওখানে। এ কথা সে কথা বলতে আমার হাতটা যেন সে অন্য অন্য জায়গায় একটু ঘোরাঘুরি করতে লাগলো। আমি তখন টাস করে উঠে একটু লজ্জা মুখে বললাম, আপু,
আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, তুমি ঘুমিয়ে পড়ো। রাত 12:30 বেজে গেছে, কথায় কথায় কালকে আবার সকালে উঠতে হবে, তোমার সাথে শহরে যে তোমার নাকি সংসারের কত কেনাকাটা আছে সেগুলো করতে হবে না? তখন আপু বলল, আরে গাধা, ও চিন্তা তোর নেই, একটু দেরি করে গেলেও সমস্যা নেই। তোকে আসলে যে কারণে ডাকছি, তুই আমার ব্যাপারটা আসলে ঠিক বুঝে উঠতে পারিসনি, কিন্তু একটু সময় লাগবে তোকে বোঝাতে। আরে গাধা, আস্তে আস্তে তুই দেখবি সবই বুঝতে পারবি, কেবল তো আসছিস। আমি ঠিক আপুর কথা তখনও ক্লিয়ার বুঝতে পারিনি। তারপরে আমি বললাম, আমি যাই এখন, আমি যেন পাশের রুমে ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আপু যেন আমাকে যেতেই দিচ্ছে না। এখন এ কথা তো আর এক কথায় আমাকে আটকে ফেলছে। তারপরে এক কথায় দু কথায় আপুর মুভমেন্ট, ভাবভঙ্গি আমার কাছে কেমন যেন মনে হলো। তারপরে হঠাৎ করে আপু যেন মনের মধ্যে কি একটা রং লাগলো। সে গ্লাসের সামনে গিয়ে হঠাৎ করে সাজুগুজু করা শুরু করলো, আর আমাকে বলছে, রাহুল দেখতো ভাই, এরকম সাজ আমি কতদিন সাজিনি। তো দুলাভাই বিদেশে যাওয়ার পরে আমি কাকে সেজে দেখাবো? আজকে তুই আসছিস না, দেখতো আমাকে এরকম রূপে কেমন লাগে। আমি হেসে দিয়ে বললাম, হ্যাঁ আপু, তুমি তে শ্যামলা হলো এমনি তো সুন্দরী, তাছাড়া একটু সাজুগুজু করলে আরো সুন্দরী লাগে, ভীষণ ভালো লাগছে তোমাকে। আপু হেসে দিয়ে বলল, তাহলে চলে যাচ্ছিস কেন? একটু সুন্দরী বোনের পাশে বস, আরো দুইটা কথাবার্তা বলি। কতদিন কারোর সাথে এরকম গল্প গুজব করি না। বেশ বড়ই তো হয়ে গেছিস তুই, আর তাছাড়া উপযুক্ত হয়ে গেছিস, কিন্তু তোর এখনো বুদ্ধি হলো না রে, তুই আর বুঝবি কবে? যা, আজকের মতো যে গিয়ে ঘুমিয়ে পড়, তোর যখন এতটাই ঘুম পাচ্ছে। আপুর কথায় আমার মাথার মধ্যে যেন ঢুকলো না। আমি এক নিমেষের জন্য দরজা খুলে পাশের রুমে যেয়ে শুয়ে পড়লাম। আপু বলল, মাঝের রুমের দরজাটা আটকাস না, আমার আবার ও ঘরে এটা ওটা নিতে যাওয়া লাগে, কখন কি নিতে হয়, তুই শুয়ে পড়। আমি মশারি টানিয়ে বেশ অঢালে ঘুমিয়ে পড়লাম। খুব ভোরবেলায় আপু দেখি আমার পাশে গিয়ে বসলো। আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, ওদিকে রাত 12:30 একটা বেজে গেছিল ঘুমাইতে ঘুমাইতে। হঠাৎ করে আমি ঘুম চোখে আলসা আলসা চোখ মিলে দেখি আপু আমার পাশে বসে আছে। আমি বললাম, কি হয়েছে আপু, এই ভোর রাত্রে তুমি তুমি কি নামাজ কালাম পড়বে? আপু বলল, হ্যাঁ তা তো পড়তে হবে, যেন টানা সুরে বলল, কিন্তু আমার মাথায় হাত বুলিয়ে বলছে, তোর যে কবে বুদ্ধি হবে, তুই কখন যে এই সমস্ত কিছু বুঝবি রে? আসলে আমার কষ্টটা তুই বুঝলি না রে রাহুল। আপুর এই টানা সুরে কথা আমার মনের মধ্যে অনেক প্রশ্ন সম্মুখীন করলো। আমার ঘুমটা ভেঙে গেল। আমি ওকাত ফিরে শুয়ে আপুর এক একটা কথা যেন ভারী ওজনের। আমি কথা অ্যানালাইসিস করতে লাগলাম। আপু এমন করে কথা বলছে, আসলে আমার বুদ্ধি কি আমি এমন বুঝতেছি না যে আপু কি বলতে চাইছে। না, যা হোক, হাজার হলে সে আমার বড় আপু, আমি তাকে কোনো কিছু বলতে পারছি না। তারপরে আবারও বলছে, থাক তুই শুয়ে থাক, যাক আমি রান্না বান্না কাজটা সারতে গেলাম, রান্না হলে তোকে ডাক দেব। এই কথা বলে আপু আমার রুম থেকে বের হয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। আপু সকাল সকাল রান্না বসিয়ে দিল। তারপরে 9টার মধ্যে খাওয়া দাওয়া সেরে আমি, যা হোক, শহরে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। আপুও বেশ সাজুগুজু করে বের হলো। বলছে, রাহুল তুই কি নিবি বল, তোর জন্য কিছু কেনাকাটা করব। তোকে নাকি আমি ভালোই বাসি না, তুই এমন করে বলছিস, আজকে তোর জন্য আগে মার্কেট করব। বল ভাই, কি নিবি তুই? আমি হেসে দিয়ে বললাম, না আপু, তুমি খুশি করে ছোট ভাইকে যা দিবে, বাস এতটুকুই, আমি আর কি বলবো। আপু বলল, আচ্ছা ঠিক আছে, আগে চল গিয়ে দেখি, তোর যেটা পছন্দ হয় তোকে সেটাই কিনে দেব। তারপরে ভাগনার হাত ধরে, 4 বছরের ভাগনা ছিল একটা, ওর হাতটা ধরে আপুকে নিয়ে আমি রিক্সায় চড়ে শহরে গেলাম। বেশ, বাসার থেকে শহরের ভাড়া মাত্র 20 টাকা। শহরে গিয়ে আমার জন্য আপু শার্ট প্যান্ট, বেল্ট, গেঞ্জি, আরও এটা সেটা কিনতে লাগলো। বলল,
এটা নিবি নাকি ওটা নিবি নাকি? আমি আপুর কথায় বেশ কিছু বলছিলাম না, কারণ বড় আপু তো, তাকে আমি এমনি খুব সম্মান করি। কোনটা না বলবো কোনটা হ্যাঁ বলবো তার মুখের উপরে তো আমি কথা বলার সাহস নেই আমার। আপু যা বলছে আমি শুধু হাঁ হু করে সেটা নিয়ে যাচ্ছি। বেশ কয়েকটা পোশাক আশাক আমার জন্য কিনলো। তারপরে আপুর জন্য বেশ কিছু কসমেটিক্স আর কিছু কেনাকাটা, ভাগনার জন্য কিছু পোশাক আশাক কেনাকাটা। তারপরে হঠাৎ করে আপু ব্রা কিনতে গেল। আমাকে বলছে, রাহুল চয়েস করতো কোন কোন কালার ভালো লাগে। আমার তখন ভীষণ লজ্জা বোধ করতে লাগলো যে সে আমার বড় আপু, আমি কেমন করে এটা চয়েস করে দিব। আমি ওদিকে না তাকায় বলছি, আপু তোমার যেটা ভালো লাগে সেটা নাও তো, ওটার আমি কি বলবো। আপু যেন একজন ডজন ধরে আমার সামনে ছুঁড়ে মেরে বলে, আরে গাদা দেখ তো একটু কোন কোন কালার ভালো লাগে, তুই যেটা চয়েস করবি আমি সেটাই নেব। আমি বাধ্য হয়ে বললাম যে খয়েরি কালার, কালো কালার আর এই কালারটা নাও। বেশ কয়েকটা কালার আমি তাড়াহুড়ো করে লজ্জা চোখে তাকে বলে দিলাম। তারপরে বলল 6 পিস এটা দিয়ে দেন। আপুর জন্য আপু ওটা নিল। তারপরে আমাকে বলল, কিরে লজ্জা পাচ্ছিস নাকি? আরে এই সমস্ত লজ্জা পেয়ে কি, আজকাল জামানায় একটু ফ্রি না হলে হয়? দোকানদারের কাছে এসে আমি চেয়ে নিতে পারি, আর তুই এটা শুনলে তোর লজ্জা কিসের? এটা কোনো ব্যাপার না, কারণ আমি বাড়ি থেকেও তো তোকে রিসিভ ধরায় দিলে তোকেই তো এটা কিনে নিয়ে যেতে হতো। যাই হোক, আপুর কথা আমি বুঝতে পারলাম আসলে ডিজিটাল যুগের ছেলেমেয়েরা তো আসলে আমার মধ্যে অতটা আধুনিকতায় আসেনি। ছোটবেলায় মাকে হারিয়ে বেশ মায়ের সংসারে, বড় মার সংসারে বাবার হাতে বড় আদবের সাথে শাসনে বড় হয়েছি। তাই ওই লেখাপড়া ছাড়া আর আদার্স কিছু আমার মধ্যে আসে নাই। আমি কলেজেই পড়ি বটে, কিন্তু এমনি আউট নলেজ আমার একটু কম। তাছাড়া আপু যেভাবে আমাকে ইঙ্গিত করে কথাগুলো বলছিল, আসলেই আমার মাথার মধ্যে এটা পরে কাজ করলো, কিন্তু আমি তার কথার অবাধ্য হতে পারছি না। এক পর্যায়ে যাক শহরের কেনাকাটা সব কিছু সেরে যখন বাড়িতে ফিরলাম, তখন আপু বলল, রাহুল ভাগনাকে নিয়ে একটু বাইরে ঘুরে ফিরে আস, আমি রান্না বসিয়ে দেব, দুপুরে খানা খাবি। তারপরে আপু দুপুরে রান্না বসিয়ে দিল। আমি দোকানপাটে ভাগনাকে নিয়ে একটু ঘুরে ফিরে আসলাম। এই ফাঁকে আপু রান্নার কাজটা সেরে নিল। তারপরে বাসায় ফিরলাম, দুপুরে খানা খেলাম। খেয়ে তারপরে আপু বলল, রাহুল আমার আসলে প্রতিদিনের অভ্যাস দুপুরে খানা দানার পরে একটু ঘুমানো, ঠিক বিকেলে 3টা 4টা বাজলে আবার উঠে পড়ব, প্রতিদিনের রুটিনে। কিন্তু তোর কি অভ্যাস আছে দুপুরে খাওয়ার পর একটু ঘুমানো? আমি বললাম, আপু আসলে আমি বাড়িতে একলা ছেলে মানুষ তো, ওই বাবা মায়ের কখন কি দরকার হয়, বড় মা একটা আদেশ করে, বাবা একটা আদেশ করে, ওই ঠিক মতো ঘুমানো হয় না। তাই এই ঠিকমতো এরকম অভ্যাস হয়ে ওঠেনি। তোমাদের বাড়িতে তো আর আমার কোনো কাজ নেই, তাই খাওয়ার পরে একটু বিশ্রাম নিব। এ বলে খাওয়া দাওয়া সেরে আপু আপুর রুমে ঘুমিয়ে পড়লো। আর আমাকে বলছে, রাহুল ও রুমে যাস কেন, আয় না, তুই আমার ছোট ভাই না, এই রুমে ঘুমায়, আয় কথায় কথায় একটু ঘুমিয়ে পড়বো, বিকেল হলে তোর সাথে একটু বেড়াইতে যাব। আপুর যেন মনের মধ্যে দারুণ ভালো লাগা আর অনেক খুশি সে আমাকে পাওয়ার পরে। তার মনের মধ্যে অনেক রোমান্টিকতা আমি দেখতে পাচ্ছি। তারপরে আমি তার পাশে শুয়ে এ কথা সে কথা, নানান কথায় দুনিয়ার পেশাল পারতে পারতে এক পর্যায়ে আপু বলল, কিরে শুধু কথাই বলে যাবি, ঘুমাবি না? আমি চুপ হয়ে গেলাম। ওদিকে ফিরে বললাম যে ঠিক আছে আপু, ঘুমিয়ে পড়ো। তারপরে আসলে অভ্যাস নাই তো, চেষ্টা করতে করতে কোনো রকম চোখে ঘুমের ভাব আসলো। এক পর্যায়ে আপুর চোখেও দেখি আলসা আলসা ঘুমের ভাব। ঘুমের মিতালে অনেক সময় বাদে আপুর একটা হাত আমার গায়ের উপরে পড়ল। আমি বুঝতে পারলাম, হাতটা আস্তে করে সরিয়ে দিলাম। আপু যেন তার ঘুমের ভানে আবারও হাতটা আমার গায়ের উপরে রাখলো, এবং তার অজান্তেই কি জেনে শুনে এটা করলো আমি জানি না, হঠাৎ করে সে আমাকে হাতটা দিয়ে ঝটকা টান দিয়ে তার কাছে টেনে নিছে। আমি তখন বললাম, আপু তুমি ঘুমাসো নাই? আপু তখন বলল,
ওহ রাহুল, আসলে তোর দুলাভাইয়ের পাশে থেকে এরকম অভ্যাস তো, তাই হয়তো ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই তোর মতো শো। আর এমন করিস কেন? হাতটা পড়লে একটু কি হয়? তখন আমি বললাম ঠিক আছে আপু। তারপরে যেন আবারও ঘুমিয়ে পড়লাম। আবারও আধা ঘন্টা পরে সে একটা পা একটা হাত আমার দিকে ছুড়ে দিল। যা হোক, আমি তখন আর নিষেধ করলাম না। তারপরে এক পর্যায়ে এভাবে থাকতে থাকতে আমার কেমন যেন ঘুম আসছিল না। আপুকে বললাম, আপু আমার আর ভাল লাগছে না, আমি বাইরে যাব, আমার ঘুমানোর অভ্যাস নেই। হঠাৎ করে উঠে পড়লাম। আপু বলছে, কি রে, এভাবে এখানে তোর ঘুম আসছে না? তুই ওর রুমে গিয়ে ঘুমাই। আমি বললাম, না আপু, তুমি ঘুমো, আমি একটু বাইরে ঘোরাফেরা করি, আসলে শোয়ার অভ্যাস নাই তো। যা হোক, আপু বলছে, আরে গাধা শো, শুয়ে একটু ঘুমানোর অভ্যাস কর, ভালো লাগবে, বিকেল হলে বেড়াইতে যাব। এখন দুপুরবেলা, কত রৌদ্র বাইরে, এখন কোথায় যাবি? আমি নড়ে ছেড়ে যেন বিরক্ত বোধ করছিলাম, আবারও শুয়ে পড়লাম। এক কথায় দুই কথায় সে যেভাবে আমাকে এভাবে ডাকাডাকি করতে লাগলো, এ কথা সে কথা, আমি বুঝতে পারলাম তার কথার তো অবাধ্য হতে পারি না আমি। তারপরে যখন বিকেল 4টা বাজলো, তখন আপু আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপুর আদেশে বাইরে বাইরে একটু বেড়ানোর জন্য প্রস্তুত নিচ্ছিলাম। আপু নাকি কতদিন বেড়ায় না, কেউ তাকে একটু ঘুরতে নিয়ে যায় না। তার দেবররা আছে, তার কথাই শোনে না। আর এদিকে দুলাভাই তো প্রবাসে আছে, কে তাকে বাইরে নিয়ে যাবে? কতদিন বাদে আপু আমাকে সৎ ভাই থেকে আপন ভাইয়ের মতো করে চোখে দেখছে। যাক, আপু যেহেতু আমার সাথে বেড়াতে যাবে, তাই আমি রেডি হয়ে খুশি মনে প্রস্তুত নিচ্ছিলাম। তারপরে আপু বেশ সাজুগুজু করে আমার ভাগনাটার হাত আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, রাহুল চল, আজকে ওই নদীর পাড়টায় যাব। দেখবি বিকেলবেলা নদীর পাড়ে ওই ঝিরিঝিরি বাতাসে আর লোকজনের কোলাহলে বেশ ভালো সময় কাটবে। আমি বললাম, আপু এদিকে অতটা আমি চিনি না, চলো। আপুর সাথে আমি ওদিকে গেলাম। নদীর পাশটায় বেশ ঘুরে ফিরে এদিক সেদিক, হিমেল হাওয়া আসছিল ঠান্ডা, বেশ ভালো লাগছিল। আর আপুর ফুরফুরো মেজাজ, বেশ রোমান্টিকতা, দারুণ কথা ছাপতে লাগলো। মনে হচ্ছিল কতদিন যেন সে এইভাবে কারোর সাথে তার নিজের কথা শেয়ার করে না। আমি যে তার ছোট ভাই, সে নিজের অজান্তে মনে হয় ভুলেই গেছে। তার আবেগের মন যেন একদম খুলে গেল। সে নানান রকম কথাবার্তা, তার আবেগী মন ভরা কথাবার্তা যেন কবির ভাষার মতো করে আমার সামনে বলতে লাগলো একের পর এক। আমি শুনে মুচকি হাসি দিতে লাগলাম। সে আমার বড় আপু, যদি আবার আমার বেয়াদবি হয়, সে যদি আবার আমাকে কিছু বলে, যা হোক, তাকে আমি খুব সম্মান করতাম। আর আপুর কথার অবাধ্য হব এমন কোনো কাজ আমি করব না। আপু যা বলে আমি তাতেই হুঁ হাঁ বলে যাই। এক পর্যায়ে আপু বলল, রাহুল চল, অনেক সময় বেড়ানো হয়ে গেছে, এখন ওই 4 রাস্তার মোড়ে যেয়ে ফুচকা খাবো। আপুর সাথে বেশ 4 রাস্তার মোড়ে আসলাম, ওখানে চটিয়ে মজা করে ফুচকা খেলাম। তারপরে সন্ধ্যা ঘনিয়ে আসলো, বাসায় ফিরলাম। আপু রাত্রের খাবার আয়োজন করে রেখেছিল, কারণ তার প্ল্যান ছিল সে আমার সাথে বিকেলে ঘুরতে যাবে। রাত্রে রান্না করাটা তার কাছে একটু ঝামেলা মনে হচ্ছিল, একটু দুপুরের রান্নাটা ধরেই রান্না করে রাখছিল। যা হোক, রাত্রের খাওয়া দাওয়া সেরে আপু বলল, রাহুল আমার শরীরটা ভীষণ খারাপ করছে, তাছাড়া মনটাও খুব একটা ভালো না রে, আমি আজকে একটু সকাল সকালে ঘুমিয়ে পড়বো। আর তোর যদি ঘুম না আসে, তুই বসে বসে ভাগনার সাথে একটু খেলাধুলা কর, টেলিভিশন দেখ, দেখবি সময় চলে যাবে। সময় হলে তুই তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়বি। আমি বললাম, ঠিক আছে আপু। তারপরে আপু আপুর মতো করে ঘুমিয়ে পড়লো। সে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আসছে না। কিছু সময় বাদে বাদে আমাকে বলল, রাহুল আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে, এই পাশটা খুব ব্যথা করছে, দেখ তো তোর হাতটা দিয়ে একটু মাথায় মালিশ করে দিতে পারিস কিনা। আমি বললাম, হ্যাঁ আপু, আমি জানি তো, আমার যখন মাথা বেশ করতো
ওই যে রেখা আপু বাড়িতে সরিষার তেল আর রসুনের কোষ গরম করে মাথায় একটু ডলে দিলে মাথা ব্যথাটা দূর হয়ে যায় মুহূর্তে। আমি কি দেব? আপু বলল, হ্যাঁ রে, তাহলে বসে আছিস কেন? কেউ তো আমার সেবা যত্ন করে না, তুই একটু ওটা করে নিয়ে আয় না। আমি আপুর রান্নাঘরে ঢুকে একটু সরিষার তেল আর রসুনের কোষ এড়িয়ে হালকা মৃদু গরম করে আপুর মাথার এক কোণে সুন্দর করে ম্যাসাজ করে দিতে লাগলাম। আপু বড্ড আরাম পাচ্ছিল। কিছু সময় বাদে আপু আমার দিকে ফ্যাল ফ্যাল করে এক নজরে তাকিয়ে আছে। বলছে, রাহুল, দেখ ভাই, আসলে আমার মা অসুস্থ থাকায় বাবা তোর মাকে নিকা করে আমাদের সংসার নিয়ে আসলো যেদিন, সেদিন থেকে আমি বাবাকে একদম বাবা বলে ডাকি না। বাবার উপর আমার একটু কেমন যেন মানে আচরণ খুব খারাপ হয়েছিল। এতদিন যাবত আমি বাবাকে বাবা বলে আর ডাকি না। খুব অপরাধী আমার কাছে মনে হচ্ছিল। আর তুই যে তার ছেলে, তোকে আমি ভাই বলে কখনো অ্যালাউ করি না। কিন্তু আসলে দুনিয়াটা দুদিনের রে রাহুল, কে কার পাশে এসে দাঁড়ায়। তোর হাতের ছোঁয়া এত মধুর, ভীষণ আরাম লাগছে আমার। আর কিছু সময় মাসাজ করে দে না। এ বলে হাতটা নিয়ে তার বিভিন্ন জায়গায় সে স্পর্শ করে মাসাজ করাতে লাগলো। আমি একটু লজ্জায় মুখটা ওদিকে ফিরিয়ে নিলাম। কিছু সময় বাদে আপু বলছে, কিরে রাহুল, ওদিকে চাইছিস কেন? তুই আমার দিকে ফের। কি লজ্জা লাগছে? আরে ভাই, ভাই তো বোনের সেবা করবে, তো অমন করছিস কেন? আচ্ছা বলতো, তুই কলেজে পড়াশোনা করিস, তোর জ্ঞান হবে কবে? তুই শুধু হাতে পায়ে বড় হয়েছিস, আদার্স কোনো বুদ্ধি তোর হলো না। আজ 2টা দিন হয়ে গেল তুই আমাদের বাড়িতে আসছিস। তোর দুলাভাই যে 1টা বছর হলো প্রবাসে গেছে। আমি তোর বোন কত কষ্টে আছি, তুই কি কিছুই বুঝিস না? তোকে কত কথার মাধ্যমে কত কিছু বোঝানোর ট্রাই করেছি, কিন্তু তুই কিছুই বুঝিস না। তুই ভাই বলে কথা, তোকে তো আমি সৎ ভাইয়ের মতো দেখছি না রে ভাই। তবে বুঝিস না কেন? তোকে কি সবকিছু ভেঙে চুরে বোঝাইতে হবে? আমি তখন আপুর কথায় বেশ সব বুঝতে পারলাম। আসলে তো আমি কলেজে পড়াশোনা করা ছেলে, সব বুঝতে পারি। কিন্তু সে আমার বড় আপু, তার কথা কেমন করে আমি সঠিক অনুমান করব? যা হোক, ক্লিয়ার হয়ে গেলাম। তারপরে তার কথার তো আর আমি অবাধ্য হতে পারি না, কারণ সেই ছোটবেলায় মা আমাকে রেখে মারা গেছে। তারপর থেকে বড় মার কাছে আমি বড় হয়েছি, কোনোদিনও বড় অপু আমাকে ভাই হিসাবে মানিয়ে নেয়নি। সে আজ পর্যন্ত আমার মাকে নিকা করার কারণে বাবাকেও বাবা বলে ডাকে না। সে আপু যেহেতু আমাকে তার কাছে একটু ঠাঁই দিছে, কি করে তার কথার অবাধ্য হব? এই ভেবে, যা হোক, আপু আমাকে ভালো বলুক আর মন্দ বলুক, তার কথার অবাধ্য আর হব না, সিদ্ধান্ত নিয়ে ফেললাম। বললাম, আপু, তুমি চিন্তা করো না, তুমি আমাকে যা আদেশ করবে আমি অক্ষরে অক্ষরে তা পালন করব। আমি সব বুঝতে পারি, কিন্তু তুমি আমার বড় আপু বলে কথা, এই জন্য বুঝলেও হয়তো তোমাকে আমি বুঝে এই তোমার কথায় সাড়া দিচ্ছিলাম না। বলো আমাকে কি করতে হবে, তোমার কোন সেবাটা করতে হবে? আপু তখন মৃদু হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলছে, আরে ভাই, এতক্ষণ পরে তাহলে তুই বুঝলি? তোর দুলাভাই তো 1টা বছর বিদেশ গেছে, ভালো করে আমার খবরই নেয় না। তোর আপু কি দেখতে শুনতে কম? তাছাড়া তোকে তো কাল রাত্রে আমি সাজুগুজু করে দেখালাম, দেখ না, আমি কি রূপবতী কম রে? আমি বললাম, না আপু, একদম না। তুমি শ্যামলার উপরে বেশ উঁচু লম্বা, দারুণ সুন্দরী। কে তোমাকে অসুন্দরী বলছে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তাছাড়া এত সুন্দরী, এত রূপচর্চা, এটা স্বামীকে দেখাতে হয় আপু, তুমি আমাকে দেখালে। আপু তখন হেসে দিয়ে বলল, কবে তো দুলাভাই আসবে সেই প্রতীক্ষা গুনতে গুনতে ধৈর্যের বাঁধা হয়ে গেছি আমি। আর ভালো লাগে না জানিস, ইচ্ছে করছিল কালকে ভোর রাত্রে তোর বিছানার পাশে তোর শিহরণে যখন বসলাম গিয়ে তোকে 2টা কথা বলবো, একটা নিয়ত করে তোর পাশে গিয়ে বসছিলাম। কিন্তু তুই যখন আমার ভাষা বুঝলি না, কি আর করার, মনটা ভার করে উঠে চলে আসলাম। আজকে যখন বুঝতে পারছিস,
তাছাড়া আমার মাথার যন্ত্রণাটাও গেছে, কারণ বাইরে একটু ঘোরাফেরা করছি তো, খোলা বাতাসের, খোলা বাইরের আবহাওয়া সব মিলে আমার মাথাটা একটু যন্ত্রণা করছিল। এখন ভীষণ আরাম পাচ্ছি। তো সেবা যত্নে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি আমি। রাহুল, তোর ভাগনাটা এখন ঘুমিয়ে পড়ছে। চল না ভাই, একটু তোর ও রুমে যাই বসি। আমি বললাম, আপু, ও রুমে তো টেলিভিশন নাই। তোমার রুমে তো টেলিভিশন, ও রুমে গিয়ে কি করব? বলছে, না না, তোর সাথে জোরে কণ্ঠে কথা বললে তোর ভাগনার ঘুম ভেঙে গেলে সে আবার ঘুমাবে না। সে আমার, সে আবার জমিদার। ভাগনার ওসিলা করে আপু, হ্যাঁ, আমার রুমে, ওই পাশের রুমে গিয়ে বসলো আমার আগেই। বলছে, এ রুমে আই। ফ্যান ছেড়ে যখন আপু বসলো, আমিও ও রুমে গিয়ে আপুর পাশে বসলাম। বললাম, আপু, এই রুমে আসলে কেন? বলছে, কেন? এই রুমে তো নিরিবিলি, ওই রুমে তোর ভাগনা শুয়ে আছে না, ও কাঁচা ঘুমে ঘুমিয়ে আছে। তোর আর আমার কথার জোরে আওয়াজে ওর ঘুম ভেঙে গেলেও সহজে ঘুমাবে না রে, নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না। তাই এই রুমে আসলাম, তোর সাথে 5টা কথা বলি। আমি বললাম, ঠিক আছে। বলছে, দেখ তো, তুই শহর থেকে মার্কেটে গেলি, তোর জন্য যা কিছু নিয়ে আসলাম এগুলা কালকে পরবি। আর আমি তোর পছন্দ অনুসারে যেগুলা কিনে নিয়ে আসলাম তুই তো আমাকে একটাবারও পড়তে বললি না। আমি তখন লজ্জায় মুখটা, মাথাটা নিচু করে বললাম, আপু, তুমি যে এগুলা নিয়ে আসছো আমি কি করে ওটা পড়তে বলবো? ওটা তোমার দুলাভাই তোমাকে আদেশ করলে তুমি পড়বা। আপু বলল, না রে, তুই বললেই হবে, বল না আমি কোন কালারটা ব্যবহার করব। আমি মাথাটা আবারও ওদিকে নিচু করে বললাম, আপু, ওই গাঢ় খয়েরি কালার, ওইটা আমার কাছে বেশ ফেভারিট লাগে। তাছাড়া তুমি শ্যামলা মানুষ। আপু যেন ঝট করে দাঁড়িয়ে পড়ল ওগার থেকে, ওটা নিয়ে এসে সে যেন লজ্জাহীন অবস্থায় আমার সামনে ওটা পরিধান করলো। আমি মুখটা ফিরাতে সে আমার থুতমার দিকে উঁচু করে ধরে বলছে, এদিকে, আমার দিকে চেয়ে থাক, দেখ তো কেমন লাগে। তারপরে আমি নির্লজ্জভাবে তার দিকে তাকিয়ে বললাম, হুম, খুব ভালো লাগছে। এই বলে মুখটা আবারও ফিরিয়ে নিলাম। আপু বলছে, আরে পাগল, এই 4 দেয়ালের মাঝে আমি আর তুই ছাড়া আর কি আছে? আর একটা পোশাক কিনে আসলাম, সেটা ভালো লাগা না লাগা এটা বলবি না তুই? পোশাকটা পরের রুচিতে পড়তে হয়, দেখ না কেমন লাগে। আমি বললাম, হ্যাঁ আপু, ভীষণ ভালো লাগছে। তো বলছে, পিছনের বোতামটা লাগিয়ে দে তো। তখন আমি আসলে জীবনে তো কোনোদিন এটা বোতামটা লাগিয়ে দেইনি কারোর। যা হোক, কোনো রকমভাবে আপুর আদেশ আমাকে তো পালন করতেই হবে। বোতামটা লাগিয়ে দিলাম। তারপরে সে ওই অবস্থায় আমার পাশে বসলো। তারপরে বলছে, ভীষণ গরম লাগছে, লাল বাতি তো, লাইটটা নিভিয়ে দিই। এই বলে আপু লাইটটা নিভিয়ে ফ্যানটা জোরে ছেড়ে বলছে, দেখি তোর ভাগনা ঘুমাচ্ছে কিনা। ও আবার একবার যদি ঘুম ভাঙে সহজে আবার ঘুমাবে না, কান্নাকাটি করবে। এই বলে ওই রুম থেকে ভাগনাকে একটু দেখে আপু আবারও এই পাশের রুমে চলে আসলো। তারপরে সে আমাকে যে আদেশ করলো আমি অক্ষরে অক্ষরে তা পালন করতে বাধ্য হলাম। সেদিন যা হয়েছিল বন্ধুরা কি বলবো। আসলে সে আমার বড় আপু, তার কথা তো আর আমি অমান্য করতে পারি না। দুলাভাই প্রবাসে আছে, তার মনের শখ শান্তি, মনের চাওয়া পাওয়া, তার মনের মধ্যে অনেক কষ্ট জমেছিল। সে যেন আমাকে হাতের নাগালে পেয়ে আকাশের চাঁদ হাতে পেয়েছে। আমাকে যেন পুতুলের মতো যেখানে যেভাবে রাখছে আমি যেন তাই থাকছি, কারণ আমি তাকে যথেষ্ট সম্মান করি। তাছাড়া আগে পরে থেকে সে আমাকে ভালোবাসতো না, এখন সে একটু ঠাঁই দিছে আমাকে তার কাছে। কি করে তার কথার বা অবাধ্য হব? তাই সে যাই বলছে আমি তার কথায় অক্ষরে অক্ষরে পালন করছি। সেদিন আমার ভীষণ ভালো লাগছিল। আর আপুর এতটাই ভালো লাগলো, আপু পরে উঠে আমাকে বলছে, রাহুল, বাবাকে ফোন করে বলে দিবি কালকে, আর তুই কলেজেও 2-1 দিন পরে যাবি।
একটা সপ্তাহ তোকে এখানে থেকে যেতেই হবে। আমি বললাম, কেন আপু? তুমি তো 3 দিনের কথা বলছো, আমি ভাবছি কালকের দিনটা থেকেই বাড়িতে চলে যাব। আপু বলছে, আরে না না, তুই যদি প্রথম দিনেই আমার কথা শুনতি তাহলে হয়তো তোকে আগামীকালকে চলে যাওয়ার অনুমতি দিতাম। সবেমাত্র আজকে শুরু করলি, আমার সময়টা জানিস খুব ভালো যাচ্ছে। তুই যে আমার মনের কষ্টটা বুঝতে পেরেছিস, এই জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। পুরো এই সপ্তাহটা তুই থেকে যাবি ভাই। আমি বললাম, ঠিক আছে আপু, তুমি একটু মাকে বলে দিও। আপু বাড়িতে ফোন করে বাবার সাথে কথা বলে বলল, রাহুল এই সপ্তাহটা থেকে যাবো, ওর এখানে কাজ আছে। আব্বু বলল, ঠিক আছে, যেহেতু তুমি একলা মানুষ, জামাই বাবা বাড়িতে থাকে না, ও থাকতে থাকতে তোমার সমস্ত কাজ তুমি সেরে নাও। আপু বলল, ঠিক আছে। তারপরে আপু দুপুর হলে ওই প্রতিদিনের ন্যায় সে যা লোভ পেয়ে গেল, সে পুরো 7টা দিন যেন খুব চটিয়ে মজা করে, আনন্দ উল্লাস করে, আপুর প্রত্যেকটা কথা শুনে এবং আপুর ভালো লাগা সব মিলে যেন সুন্দরভাবে দিনগুলো কেটে গেল। এরপরে আমি বাড়িতে চলে আসব, আগামীকাল বাড়িতে চলে আসব। ঠিক আগের রাত্রে আপু বলছে, আজকে সারা রাত তুই আমার পাশেই থাকবি, নানান রকম কথা বলবি, গল্প শোনাবি। আর তাছাড়া তোর কথাবার্তা, তোর আধুনিকতা, তোর রোমান্টিকতা সবকিছু যেন আমার মন ছুঁয়ে যায়, ভীষণ ভালো লাগে রে ভাই। তুই আমার সৎ ভাই হলো, তোকে ওইভাবে আমি মনে করি না। তাছাড়া তুই যে আমার কথা অক্ষরে অক্ষরে পালন করছিস, আমাকে যে এতটা সম্মান করিস, এই জন্য তোকে আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া রাহুল, তুই তো এখন হাতে পায়ে বড় হয়ে গেছিস, বেশ দেখতে হ্যান্ডসাম একটা সুদর্শন ছেলে হয়েছিস। তোর জন্য ভালো একটা ভবিষ্যতে পাত্রী দেখে তোকে বিয়ের সম্বন্ধ করবো রে। আমি আমি তোর ব্যবস্থা করে দেবো, চিন্তা করিস না। আমি বললাম, আপু তোমার মতোই যেন উঁচু লম্বা হয়, তাছাড়া তোমার মতোই যেন গোল ভরা হাত ভরা হয়। আপু হেসে দিয়ে বলল, তাই? আমাকে তোর এতটাই ভালো লেগেছে? আমি বললাম, হ্যাঁ আপু, সত্যি। আসলে কখনো বুঝিনি তো, তোমার বাড়িতে আসার পরে তুমি আমাকে নতুন আসলে এই ব্যাপারটা বুঝিয়ে দিলে। ইচ্ছে করতেছে যে আমি যেন খুব দ্রুতই সংসার জীবনে যাই, কিন্তু এখনো রেখা আপু আছে, ওর বিয়ে হবে, তারপরে তো আমি। যা হোক, আপু বলল, চিন্তা করিস না, আরে বিয়ে করার দেরি আছে তোর, তুই পড়াশোনা শেষ কর। আর ততদিনে তুই এবার গেলে বাবাকে বলে তোকে আমাদের বাড়িতে নিয়ে এসে রেখে দেবো রে। তুই এখান থেকে কলেজ করবি, কারণ তোর দুলাভাই যতদিন প্রবাসে থাকবে, বাড়িতে না আসে অতদিন তুই এখানে থাকবি। আমার সংসারের যাবতীয় কেনাকাটা, এটা ওটা খুঁটিনুটি, একটা পুরুষ ছেলে মানুষ আমার বাড়িতে নেই, একটা গার্জিয়ান তো দরকার। তাছাড়া আমি এই তোর ছোট ভাগ্নেটারে নিয়ে একটা যুবতী বউ মানুষ এই বাড়িতে একলা থাকি, আমারও একটু গাটা ছমছম করে, রাত হলে জানিস ভালো লাগে না, আমার কাছে থাকার মতো কেউ নাই। আমি আপুর কথায় যেন বুঝতে পারলাম, কারণ আপু যে আমার কাছ থেকে যেটা আসলে আমার ভালো লাগার ব্যাপারটা, আপু যেন আমাকে ছাড়তেই যাচ্ছে না, তার খুব ভালো লেগেছে নাকি। তারপরে আমি বাড়িতে চলে আসলাম। তারপরে হঠাৎ করে 4-5টা দিন যেতে না যেতেই আপু বাবার কাছে ফোন করলো আমাকে ও বাড়িতে যাওয়ার জন্য, আর আমি নাকি ওখানে থেকেই পড়াশোনা করব। বাবা বলছিল যে, মা কাজল, আসলে রাহুল এ সংসারের যাবতীয় সংসারের দেখাশোনা খুঁটিনাটি কাজ করে, আমি তো এখন মুরব্বী হয়ে গেছি, তো ও যদি তোর প্রয়োজনের সময় 2-1 দিন যেত। তখন আপু বলছিল, না না, ওর দুলাভাই যতদিন প্রবাস থেকে না আসে ও অতদিন আমাদের এখানে থেকে ও লেখাপড়া করবে। বাড়িতে তো একটা ছেলে মানুষ নেই, আমারও তো একটা গার্জেন দরকার। এই বলে যেন বাবাকে ম্যানেজ করে আপু আমার পুরো গাট্টি গুটি নিয়ে ওখানে যেতে বলল। আমি একটা সপ্তাহ থেকে আবারও আপুর বাসায় চলে গেলাম। আমারও ভীষণ ভালো লেগেছিল আপুর আচার ব্যবহার, আর এত দুষ্টামি, এত রকম মানে হাসি ঠাট্টা, বেশ সময়টা ভালো কাটতো। তাছাড়া তোমরা তো বুঝতেই পারছো, দোলাভাই প্রবাসী আছে, আপুর মনের মধ্যে
অনেক কিছু আসলে সে মনের মধ্যে চাপা রেখে আছে। চাইলেই এক জায়গায় ঘুরতে যেতে পারে না, চাইলেই একটা কিছু করতে পারে না। তাছাড়া সেও একটা যুবতী মেয়ে, তার মনের মধ্যে অনেক কষ্ট চাপা পড়ে আছে। আমাকে পাওয়ার পরে যেন তার সমস্ত কষ্ট নিবারণ হলো। আমি ও বাড়িতে যাওয়ার পরে আপু বলল, শোন রাহুল, তোর দুলাভাই এখন যদি 10 বছরও প্রবাসে থাকে, আমার আর চিন্তা নেই। তোর মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলে, অর্থাৎ তুই এরকম আমার বাড়িতে থাকলে আমি কিসের চিন্তা করবো রে? আমি বললাম, কেন আপু, হঠাৎ এত খুশি? বলছে, কেন, গত 7 দিন তুই আমার বাড়িতে থেকে গেলি কেন? আমার সমস্ত কিছু তোর ভালো লাগেনি? আমি বললাম, হ্যাঁ আপু, তোমার কথাবার্তা, বিকেল হলে ঘুরতে যাওয়া, আর এই যে হাত খরচা টাকা দেওয়া, আমার আমার বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে এই সমস্ত ভালো লাগে। বাবা আমাকে হিসেব করে কয়েকটা টাকা দিত, ওতে আমার হয় না, আর আমি চেতামও না। যা হোক, আপু বলল, তুই চিন্তা করিস না, তোর দোলাভাই বিদেশ থেকে ফিরলে তোকে একটা বাইক কিনে দেব। কিন্তু অতদিন ভাই আমার দিকে একটু সুনজর রাখিস। আমি বললাম, ঠিক আছে আপু, তুমি আমার বড় আপু, আমি কি কখনো তোমার কথার অবাধ্য হতে পারি? এইভাবে দুলাভাই যতদিন বিদেশ থেকে না আসলো, ঠিক অতদিন আপু যেন মন ভরে আমার সাথে এইভাবে দিন কাল কাটাচ্ছিল। ঘুরতে যাওয়া, মার্কেটে যাওয়া, আর রাত আসলে কত মজা, আনন্দ উল্লাস করে সময় কাটানো। আপুর যেন কোনো কিছু, দুলাভাইয়ের যে অভাব, সেটা যেন সে আমার সাথ দিয়ে একদম, মানে তার সবকিছু পূরণ হয়ে যেত। সেও খুশি, আর আমারও ভীষণ ভালো লাগতো। হয়তো সে আমার বড় আপু, আমি তার সৎ ভাই হলেও আমি তাকে মনে করিনি, কিন্তু তার আদেশ তো আর অমান্য করতে পারি না। যাই হোক, আপুর দায়িত্ব নিয়ে সেই সংসারে থাকতে থাকতে এক পর্যায়ে 5টা বছর যখন পেরিয়ে গেল, দোলাভাই প্রবাস থেকে বাড়িতে আসলো। সত্যি দোলাভাই আমাকে যথেষ্ট ভালোবাসতো, আগে পরের থেকেই। কারণ আমি বাবার আদর্শে আগে পরের থেকে খুব সুন্দর আদর্শে মানুষ হয়েছি। তারপরে দুলাভাই আমাকে শখ করে আপু বলে কয়ে একটা বাইক কিনে দিল। আমার লেখাপড়া শেষে আমারও একটা সরকারি জব হয়ে গেল। আপু, দুলাভাই সবাই মিলে আমার জন্য একটা ভালো পাত্রী দেখে আমারও বিয়ের বন্ধ ব্যবস্থা করে দিল। যেহেতু দুলাভাই চলে আসছে, আপুর তো আর এখন আমার প্রয়োজন নেই। আর আপুর তো এতদিন বেশ সুখেই দিন কাটছে। তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা। যা হোক, একটা সংসারের পুরো দায়িত্ব নিয়ে আমি ছিলাম। তারপরে আপুরা দুলাভাইয়ের যেন আর সংসার কোনো মানে অশান্তি বা আপার যে ভালো না লাগা, এরকম কোনো মুহূর্ত আর গেল না। দুলাভাইও আর প্রবাসে গেল না। এইভাবে চলতে চলতে পরের বছরে আপুর আর একটা কন্যা সন্তান হলো। বেশ, আপুর জীবনটা সুখেই কাটছিল। আমাকেও বিয়ে দিয়ে দিল, আমিও সংসার করতে লাগলাম। তারপরে আমিও চাকরি পেলাম। চাকরির পোস্টিং হলো দূরে। নতুন বউকে কিছুদিন ওই সংসারে রাখার পরে আমাকে বাধ্য হয়ে বউকে নিয়ে বাসা ভাড়া থাকতে হলো। বেশ সুখেই দিন কাটছিল, আর আপাও খুব সুখেই দিন কাটছিল আপারও। এদিকে বাবা মা ছোট বোনটাকে বিয়ে শাদী দিয়ে তাদেরও সবকিছু হালকা হলো। যা হোক, বড় মাকে, আমার সে বড় মা হলো, আপন মা না হলো তাকে মায়ের চোখে আমি দেখতাম। কখনো কখনো তাকে বড় মা না বলে ইচ্ছা করে মা ডেকে, মা ডাকার অভাবটা আমি মনের কাছ থেকে অভাবটা মিটিয়ে নিতাম। কারণ ছোটবেলায় মাকে হারিয়েছি তো, মনের মধ্যে অনেক চাপা কষ্ট, মা হারার যন্ত্রণা। যাদের ছোটবেলায় মা হারিয়ে গেছে একমাত্র তারাই বোঝে। আর আমি হুকুমের গোলাম, আমি ছোট মানুষ, আমি সবার ছোট। বাবা যখন আমার মাকে নিকা করে নিয়ে আসলো ওই সংসারে, তখন বড় মায়ের গর্ভে ওই 2টা মেয়ে সন্তানই ছিল, কাজল আপু আর রেখা আপু। রেখা আপু ছোট, কাজল আপু বড়। যা হোক, তারপর থেকে আমি সম্পূর্ণ বাবা মায়ের দায়িত্ব নিয়ে নিলাম। মাসে মাসে খরচার টাকা পাঠাতাম, আর এসে কিছুদিন থেকে যেতাম। সুন্দরভাবে আমার দিনটা কাটতে লাগলো। আর বড় আপু মাঝে মাঝে আমাকে বলতো, কিরে রাহুল, দিনকাল তো ভালোই কাটছে, জীবনে তুই যে আমাকে একটা উপকার করছিস ভাই, কখনো ভোলার না। আসলে আগে তোকে আমি এতটা বুঝিনি রে, আমার ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দিস। কখনো যদি আবারও সুযোগ হয় তোকে আমি ডেকে নেব। আমি বললাম, ঠিক আছে আপু,
তুমি আদেশ করলে আমি তোমার কথা পালন করব। যা হোক বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া এই ছোটবেলায় মাকে হারানো আর বড় মায়ের কাছে ছোটবেলা থেকে মানুষ হয়ে সুন্দর আদব আদর্শে বাবার আদর্শে মানুষ হয়ে আমি সবার ছোট ছিলাম ওই সংসারে। যে যা আদেশ করত সবার আদেশ আমাকে শুনতে হতো। বড়দের কখনো অসম্মান করিনি। তো আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, তোমার কেমন লেগেছে? তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটা লাইক দেবে, আর তোমার কাছের বন্ধু বান্ধবকে এই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। আগামীকাল এর চেয়ে আরও সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। ততক্ষণে সবাই অপেক্ষায় থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।